এপিসোড 2 এর শুরুতেই দেখি পরের দিন সকালে যখন বাইয়ের ঘুম ভাঙে তখন সেই গায়েবী আওয়াজ তাকে বলে তোমার সাথে চেঞ্জুর সম্পর্ক এখন 5000 প্লাস ভালো। এটা শুনে বাই চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে শুরু করে গতকাল রাতে তার সাথে চেঞ্জুর কি হয়েছিল যে হুট করেই তাদের সম্পর্ক এত ভালো হয়ে গেল। এসব কিছু ভেবে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর চিৎকার করে তার দাসীকে ডাকতে শুরু করে। তখনই তার দাসী তার ডাক শুনে সেখানে ছুটে আসে। এরপর সে চারিদিকে তাকিয়ে দাসীকে জিজ্ঞাসা করে সে এই রুমে কিভাবে আসলো, এটা তো চেঞ্জুর রুম। তখন তার দাসী তাকে বলে গতকাল রাতে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল আর সে খুব জোরাজোরি করছিল চেঞ্জুর রুমে আসার জন্য এবং অন্য কেউ তাকে আটকে রাখতে পারেনি এবং এই রুমের ভেতরে আসার পরেও আপনি চেঞ্জির সাথে অনেক আজে বাজে ব্যবহার করেছেন যার কারণে সারা রাত চেঞ্জি মেঝেতেই ঘুমিয়েছে। এটা শুনে বাই তাকে বলতে শুরু করে কেন সে মেঝেতে শুয়েছে, এই মহলে তো আরো রুম ছিল, তাহলে তোমরা তাকে অন্য রুমে কেন পাঠাওনি। তখন তার দাসী তাকে বলে আপনিই তো তাকে জোর করেছিলেন এই রুমে থাকার জন্য, তাহলে এখানে আমি কি করতে পারি। এটা শুনে বাই চিন্তায় পড়ে যায় আর ভাবতে শুরু করে সে এরকম একটা বোকার মতো কাজ কিভাবে করতে পারলো। তখনই সেখানে তার ভাই চলে আসে আর বাই তার ভাইকে বলে ভাই আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। তখন তার ভাই তাকে বলে তুমি আমার বোন, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এই কিংজো শহরে থাকলে আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে রক্ষা করতে পারবো, কিন্তু সেখানে অনেক বিপদ রয়েছে, আমি শুধুমাত্র তোমার নিরাপত্তা নিয়ে ভাবছি। তখন বাই তাকে বলে ভাই আমি নিজেকে রক্ষা করতে পারি। এটা শুনে তো তার ভাই আরো বেশি রেগে যায় আর তাকে বলে তুমিও ঠিক তোমার মায়ের মতোই হয়েছো, সে কিভাবে মারা গিয়েছে সেটা আমরা কেউই জানি না এখনো। এটা শুনে বাই তো একটু অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি আমার মায়ের ব্যাপারে কি বললে, তোমার কথা শুনে মনে হচ্ছে আমাদের মা এক নয়। তখন স্যাং তাকে সব সত্যি কথা বলে দেয় আর তাকে বলে তুমি আর আমি নিজের ভাই বোন নই, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, ছোটবেলায় তোমার মা বাবা দুজনেই মারা গিয়েছে আর তখন রাজা তোমাকে দত্তক নিয়েছিল, তুমি অসময়ে জন্মগ্রহণ করেছিলে আর এরপরে তোমার মাকে তার শত্রুরা মেরে ফেলে। যেহেতু তোমার বাবা তোমার মাকে অনেক বেশি ভালোবাসতো তাই সেও তার শোকে বেশি দিন বাঁচতে পারেনি, কিন্তু তোমার বাবা মারা যাওয়ার আগে তোমাকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল আর আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে সব সময় ভালো রাখবো। এসব কিছু শুনে তো বাই অবাক হয়ে যায় আর সে তাকে জিজ্ঞাসা করে আমার মাকে যারা হত্যা করেছিল তারা কে আর আমার মায়ের নাম কি। তখন স্যাং তাকে বলে আমি তখন অনেক ছোট ছিলাম তাই আমার তেমন একটা খেয়াল নেই, কিন্তু তুমি সেই খেলায় অংশগ্রহণ করার জন্য এই শহর ছেড়ে কোথাও যেতে পারবে না। পরের সিনে বাই চেঞ্জুর সাথে দেখা করতে আসে। তখন চেঞ্জু তাকে বলে আগামীকাল তো আমরা এই শহর ছেড়ে চলে যাব তাই না। এটা শুনে বাই একটু আমতা আমতা করতে শুরু করে আর তাকে বলে এখন পরিস্থিতি একটু বদলে গিয়েছে। এটা শুনে চেঞ্জু তাকে বলে তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছিলে, অবশ্য এটা আজকে নতুন নয় যে তুমি মিথ্যা কথা বলো, তুমি তো কখনোই তোমার কথা রাখো না। এটা শুনে বাই একটু রেগে যায় আর তাকে বলে কে বলেছে আমি মিথ্যা কথা বলেছি, আমি আগামীকাল অবশ্যই যাব। পরের সিনে যখন চেঞ্জু তার রুমের ভেতরে বসেছিল তখন আবার সেই দুইজন বার্তাবাহক তার কাছে আসে আর তাকে একটা মেডিসিন খেতে দিয়ে বলে এটা মাস্টার তার জন্য পাঠিয়েছে, এই ঔষধটা খেলে তার হারিয়ে যাওয়া শক্তি ধীরে ধীরে ফিরে আসবে। পরের দিন সকালে তারা সবাই রেডি হয়ে মহলের বাহিরে দাঁড়িয়েছিল আর বাইয়ের জন্য অপেক্ষা করছিল। বাই আসতে এত দেরি করছে বলে তারা সবাই চিন্তিত ছিল, কিন্তু জুয়েনের কনফিডেন্স ছিল যে বাই অবশ্যই আসবে। তারা সবাই নিজেদের মধ্যে এই বিষয়ে কথা বলছিল, ঠিক তখনই বাই সিঁড়ির নিচে থেকে বের হয়ে আসে এবং তাদের সবাইকে বলে দেরি হয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তখন চেঞ্জি তাকে বলে তুমি কি সারা রাত এখানেই ঘুমিয়েছিলে নাকি। তখন বাই তাকে বলে যেখানেই থাকি না কেন আমার ঘুম একটুও ভালো হয়নি। তখন চেঞ্জু তাকে বলে তুমি কি তোমার ভাইয়ের কাছ থেকে লুকিয়ে আমাদের সাথে যাচ্ছ। তখন বাই তাকে বলে হ্যাঁ আমি তার কাছ থেকে লুকিয়েই তোমাদের সাথে যেতে চাইছি, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম আর সেই কথা আমাকে রক্ষা করতে হবে। এখন চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি, না হলে যদি আমার ভাই দেখতে পায় তাহলে আমাকে যেতে দিবে না। এরপর তারা সবাই মিলে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলই, ঠিক তখনই সেখানে স্যাং চলে আসে। বাই ভেবেছিল হয়তো তার ভাই তাকে এখানে আটকে ফেলবে, কিন্তু স্যাং তাকে আটকায় না, বরং তাকে যাওয়ার অনুমতি দেয় এবং বাইয়ের মায়ের সেই রেখে যাওয়া তরোয়ারিটা তার হাতে দিয়ে দেয়। তরবারি পেয়ে বাই তো অনেক খুশি হয়ে যায় আর সে ওটা খুলতেই চাচ্ছিল, কিন্তু সে তরবারিটা কিছুতেই খুলছিল না। তখন সে তার ভাইকে জিজ্ঞাসা করে এটা খুলছে না কেন। তখন তার ভাই তাকে বলে সেটা আমি জানি না, তবে হতে পারে সঠিক সময় আসলে এটা খুলে যাবে। এরপর স্যাং চেঞ্জুর দিকে তাকিয়ে তাকে বলে যদি বাইয়ের কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকেই দায়ী করব। পরের সিনে তারা সবাই মিলে সেই শহরের কাছাকাছি চলে যায় আর একটা ব্রিজের সামনে গিয়ে তারা দাঁড়ায়। বুয়ো তাদের দুজনকে বলে এই ছোট্ট ব্রিজটা তোমাদের দুজনকে পার করতে হবে, এরপরেই তোমরা
আমাদের শহরে ঢুকতে পারবে। এটা বলে তারা তিনজন সেখান থেকে চলে যায়। তারা দুজন সেই ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই চেঞ্জু বাইকে একটা কাগজের পাখি দেয় আর তাকে বলে ভেতরের শহরটা অচেনা এবং বিপদে ঘেরা, তাই সেখানে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে ভয় পাবে না। তুমি যদি কখনো আমাকে হারিয়ে ফেলো তাহলে এই কাগজের পাখি দিয়ে তুমি আমাকে খুঁজে বের করতে পারবে। এটা দেখে তো বাই খুশি হয়ে যায় আর তাকে বলে এই প্রথম তুমি আমার যত্ন নিচ্ছ। তখন চেঞ্জু তাকে বলে এসব কিছু আমি তোমার ভাইয়ের জন্য করছি, আমি যদি তোমার যত্ন না নিই তাহলে তো তোমার ভাই আমাকে বিরক্ত করবে। তখন বাই তাকে বলে আমি আমার ভাইয়ের কাছে তোমার প্রশংসা অবশ্যই করব। এটা বলে সে ওই কাগজের পাখিটা নিয়ে নাচতে নাচতে ব্রিজের উপরে চলে যায়। এখানে বাই তো খুব সহজেই ব্রিজ পার হয়ে চলে যাচ্ছিল, কিন্তু পেছনে চেঞ্জি সেই ব্রিজ পার হতে পারছিল না, তার অনেক কষ্ট হচ্ছিল। একটা অদৃশ্য শক্তি তাকে বাধা দিচ্ছিল। অনেকক্ষণ পর বাই বুঝতে পারে যে চেঞ্জি তার পাশে নেই, তাই সে যখন পেছনে ঘুরে তাকায় তখন সে দেখতে পায় চেঞ্জি তো এখনো অনেক পেছনে রয়েছে। তাই সে আবারও তার কাছে ফিরে আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কি হচ্ছে, সে এরকমটা কেন করছে। এরপর বাই তাকে ধন্যবাদ জানায় আর তাকে বলে আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তুমি আমাকে রক্ত দিয়ে ঠিক করেছিলে, কিন্তু চেঞ্জির তো অনেক কষ্ট হচ্ছিল, তাই তার এসব কথায় সে বিরক্ত হয়ে পড়ে আর তার সাথে রেগে কথা বলতে শুরু করে। এরপর অনেক কষ্টে সে বাইয়ের সাথে ওই ব্রিজটা পার করে এপারে চলে আসে। সেখানে আসার পর তারা দুজন দেখতে পায় সামনে দুইজন মাস্টার দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে মাস্টার তাদেরকে বলে তোমরা আমাদের প্রথম পরীক্ষায় পাশ করে গেছো। এটা শুনে বাই তাদেরকে বলে এই পরীক্ষাটা তো অনেক সহজ ছিল। এটা শুনে সে তাদেরকে বলে না, এটা এতটাও সহজ নয়। যদি কারো মনের মধ্যে অহংকার, ঘৃণা, লোভ অথবা প্রতিহিংসা থেকে থাকে তাহলে এই ব্রিজ সে এত সহজেই পার করে আসতে পারবে না, তার অনেক কষ্ট হবে, যেন তার শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে যাচ্ছে, এমনকি কেউ কেউ মারাও যায়। কথা শেষ করে এবার মাস্টার তার কাছে থাকা একটা পাওয়ার ইউজ করে তাদেরকে ভেতরে দিয়ে পাঠায়। তখন মাস্টারের পাশে থাকা একজন লোক তাকে বলে ওই যুবতীর হাতে যে তলোয়ারটা দেখলাম সেটা তো সানসি তলোয়ার, আর সে কি জিনজুয়ানের মেয়ে। তখন মাস্টার তাকে বলে এটা কিভাবে সম্ভব, সে যখন আমাদের শহর ছেড়ে চলে গিয়েছিল তখন তো সে প্রেগনেন্ট ছিল না, তাহলে সে কিভাবে একটা বাচ্চার জন্ম দিতে পারে। তারা দুজন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল হতেও পারে সে আমাদের বংশের মেয়ে, অথবা জিংজুয়াং তার কোনো বন্ধুকে এই তলোয়ারটা দিয়েছিল। তারা দুজন ভিতরে পৌঁছে গেলে বুয়ো আর তার দুই বোন তাদেরকে ওয়েলকাম জানায় এবং তাদেরকে রুমের ভেতরে নিয়ে যায়। সেখানে অনেকগুলো মাস্টার ছিল, তাদের মধ্যে একজন মাস্টার বাইয়ের প্রশংসা করতে শুরু করে আর তাকে বলে তুমি কি আমার স্টুডেন্ট হবে? চুয়াও এবং জুয়েন আমার শিষ্য, তুমিও যদি আমার দলে চলে আসো তাহলে তোমরা তিনজনই মেয়ে হবে। এটা শুনে বাই চেঞ্জির দিকে তাকাচ্ছিল। তখন মাস্টার তাকে বলে তুমি যদি চাও তাহলে তোমার বন্ধুকেও আমাদের দলে নিয়ে আসতে পারো। তখন সেখানে থাকা অন্যান্য মাস্টাররা বলে আপনি কি দুজন শিষ্যকেই নিয়ে নেবেন নাকি? এরপর সেও বাইকে তার শিষ্য হওয়ার জন্য ডাকে। এখন বাই কিছু বলে ওঠার আগে সেখানে আরেকজন মাস্টারও চলে আসে আর সে জানায় তোমরা দুজনই চাইলে আমার শিষ্য হতে পারো। এটা বলে সে তাকে একটা গিফট দেয়। এটা দেখে চুয়াও এর একটু হিংসা হতে শুরু করে আর সে বলতে থাকে এতদিন তো মাস্টাররা আমাদের কখনো গিফট দেয়নি, তাহলে বাইয়ের প্রতি তাদের কেন এত আগ্রহ। তখনই সেখানে সম্প্রদায়ের নেতা চলে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে তো কখনো এখানে আসে না। তখন মাস্টাররা বলা বলি করছিল সে এখানে এসেছে কারণ এই মেয়েটি জিং জুয়ানের মেয়ে। এখন সম্প্রদায়ের নেতা বাইকে প্রপোজাল দেয় তার শিষ্য হওয়ার জন্য। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায় আর এদিকে চুয়াও তো অনেক হিংসা করতে শুরু করে, কারণ এই নেতা কখনো কাউকে তার শিষ্য হিসেবে গ্রহণ করেনি। চুয়াও তার শিষ্য হতে চেয়েছিল কিন্তু সে চুয়াওকে গ্রহণ করেনি। এসব কিছু দেখে বাই একটু অবাক হয় আর যে মাস্টার তাকে একটু আগে একটা ব্রেসলেট গিফট করেছিল সে তার গিফটটা নিয়ে নেয় আর বলে আমি তাকে আমার মাস্টার হিসেবে গ্রহণ করলাম। এরপরে চেঞ্জুও তার মাস্টার খুঁজে নেয়। তাদের কথা শেষ হয়ে গেলে তখন সেখানকার একজন এসে বাইকে তার নাম জিজ্ঞাসা করে। তখন বাই তাকে তার নিকনেম বলে দেয়। এটা শুনতে পেয়ে চেঞ্জু একটু জেলাস ফিল করছিল, কারণ বাই তাদেরকেই তার নিকনেম বলে যারা তার খুব কাছের। এরপর বুয়ো কয়েকটা প্রদীপ নিয়ে আসে আর তাদেরকে বলে এই প্রদীপের আলো তাদের জীবনের সাথে জড়িত, যেদিন তারা মারা যাবে সেদিন এই প্রদীপও নিভে যাবে। এবার তাদের হাতের উপরে সে প্রদীপগুলো রাখা হয়। তখন চেঞ্জু খেয়াল করে যে তার হাতের প্রদীপটি অনেক ভালোভাবে জ্বলছে, কিন্তু বাইরের হাতে থাকা প্রদীপটা অনেক হালকা হালকা জ্বলছে। তখন সে তাকে জিজ্ঞাসা করে তোমার হাতের প্রদীপ হালকা হালকা কেন জ্বলছে? তখন বাই তাকে বলে হয়তো আমি অনেক অসুস্থ তাই এরকম ভাবে জ্বলছে। এটা দেখে চেঞ্জু একটু চিন্তিত হয়ে পড়ে। এরপর তাদের সবার সেখান থেকে চলে যাওয়ার সময় এসে যায়। তারা সবাই একে একে নিজেদের রুমে চলে যায়, কিন্তু বাই যখন সেখান থেকে যাচ্ছিল তখন মাস্টার তাকে ডাকে আর তাকে বলে তুমি ধীরে ধীরে মারা যাচ্ছ। তখন বাই তাকে বলে আমি তো একদম ঠিক আছি এবং সুস্থ আছি,
বেশি। এটা শুনে সেট মাস্টার তাকে বলে তোমার তো হার্টের অসুখ আছে। তখন বাই তাকে জিজ্ঞাসা করে আপনি এটা কিভাবে জানলেন। এটা শুনে মাস্টার তাকে কিছু বলে না আর তাকে বলে তার হাতে থাকা সেই তলোয়ারটা দিতে, কিন্তু বাই তাকে দিতে চায় না। তখন মাস্টার তার শক্তি দিয়ে তাকে হালকাভাবে আঘাত করে। এটা দেখে বাই ভয় পেয়ে যায় আর তার সামনে সেই তলোয়ারটা খুলতে গেলে দেখতে পায় সেই তলোয়ারটা সহজেই খুলে গেছে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। তখন মাস্টার তাকে বলে এই তলোয়ারের মালিক যে ছিলেন সে এখানকার স্টুডেন্ট ছিল। যেহেতু তুমি এই তলোয়ারটা খুলতে পেরেছো তাই আমি মনে করছি তুমি তার অনেক ঘনিষ্ঠ কেউ ছিলে। এরপর মাস্টার তাকে তার হাত এগিয়ে দিতে বলে। বাই যখন তার হাত এগিয়ে দেয় তখন মাস্টার পরীক্ষা করে তাকে জানায় তুমি একটা স্বপ্নের মাধ্যমে পীড়িত হয়েছিলে, যেটা একটা বিশাল অভিশাপ। আর যখনই তোমার এই অভিশাপ জেগে ওঠে তখন তোমার রক্ত শুকিয়ে যায় আর সেখান থেকেই তোমার হৃদয়ের সমস্যা শুরু হয়। তুমি বেশি দিন বাঁচবে না, তবে তোমার ভেতরে এমন একটা কিছু আছে যেটা তোমাকে বাঁচিয়ে রাখছে। এরপর সে একটা ঔষধ বের করে বাইয়ের হাতে দেয় আর তাকে বলে তুমি প্রতিদিন এটা খাবে, তাহলে আশা করছি তোমার অসুখ ধীরে ধীরে সেরে উঠবে। বাই সেই ঔষধটা নিয়ে নিলে এবার সে বাইকে জিজ্ঞাসা করে তুমি কি জানো তোমার বাবাকে। তখন বাই তাকে আমতা আমতা করে বলে আমি এখনো সঠিকভাবে জানি না, কিন্তু আমি যখনই জানতে পারবো আমার বাবাকে তখনই আপনাকে সাথে সাথে জানাবো। এখানে সেট মাস্টার তার কাছ থেকে মনে হচ্ছিল কিছু একটা লুকাচ্ছে, কারণ সে বাইয়ের প্রতি একটু বেশি দয়ালু। এখন বাই তাকে জিজ্ঞাসা করে আপনি কি জানেন আমার মা কিভাবে মারা গিয়েছিল। তখন সেট মাস্টার তাকে বলে আমি যেটুকু জানি তার মৃত্যুর সাথে সুরা প্যালেসের কোনো একটা সংযোগ রয়েছে। তখন বাই তাকে এটার ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা শুনে মাস্টার তাকে বলে সুরা প্যালেসের দানবেরা অনেক খারাপ। গত 5 বছর ধরে চারিদিকে যত দুর্ঘটনা ঘটেছে এই সব কিছুই তাদের কাজ। আমি যদি কখনো জানতে পারি তাদের মধ্যে কে জিং জংকে মেরেছে তাহলে সেই দিনই তার শেষ দিন হবে। এটা বলে সে অনেক বেশি রেগে যায়, যার কারণে তার কাছে থাকা শক্তির প্রভাব বাইয়ের উপরে গিয়ে পড়ে আর সে আঘাত পায়। এটা বুঝতে পেরে মাস্টার তাকে সরি বলে। এরপর মাস্টার তাকে আরো একটা তরবারি দেয় আর তাকে বলে যতদিন না সে ভালোভাবে তলোয়ার চালানো শিখছে ততদিন যেন সে এটা দিয়ে কাজ চালিয়ে নেয়। পরের সিনে বাই যখন চেঞ্জুর কাছে আসে তখন চেঞ্জু তো তার উপরে অনেক রাগ করেছিল, কারণ সে তার নিকনেমের কথা সবাইকে বলে দিয়েছিল। অন্য কেউ বাইকে তার নিকনেমে ডাকবে এটা সে সহ্য করতে পারছিল না আর তার অনেক রাগ উঠে যায়, যার কারণে হুট করে তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এটা দেখে বাই একটু চিন্তিত হয়ে পড়ে আর তাকে বলে তুমি এত রাগ করছো কেন, আমি তো শুধুমাত্র তাদেরকে আমার নিকনেম বলেছি যাতে তারা আমার আসল নাম জানতে না পারে। কিন্তু এরপরেও চেঞ্জু রাগ করছিল আর তাকে বলছিল একমাত্র কাছের মানুষ ছাড়া তোমাকে তোমার নিকনেম ধরে কেউ ডাকতে পারবে না। তখন বাই তাকে বলে আমি আমার ভাইকে কথা দিয়েছিলাম আমি নিজেকে রক্ষা করব, আর এখানে তো অনেক অপরিচিত লোক রয়েছে, তাই আমি আমার আসল নাম গোপন রেখে নিকনেম বলেছি। কেন তুমি কি এটা নিয়ে খুব জেলাস ফিল করছো। এটা শুনে চেঞ্জি তাকে কি বলবে এটা বুঝতে পারছিল না আর সে আবারও কাশতে শুরু করে। এটা দেখে বাই একটু চিন্তিত হয়ে পড়ে আর একটু পরে সে একটা ছোট্ট পিল বের করে চেঞ্জিকে খেতে বলে আর তাকে বলে এটা খেলে সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু চেঞ্জি কিছু বলছিল না দেখে সেটা সে জোর করে মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর সে একটা ক্যান্ডিও বের করে আর তাকে বলে এটা খেলে তোমার অনেক ভালো লাগবে। কিন্তু চেঞ্জি অন্যদিকে তাকিয়েছিল তাই বাই সেটা তার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর বাই তাকে বলে এতটাও জেলাসি ফিল করা ভালো নয়, আর আমার হাজবেন্ডও তো অনেক স্মার্ট, তাই আমি অন্য কারোর দিকে কেনই বা তাকাবো। এটা শুনে চেঞ্জি মুচকি মুচকি হাসতে শুরু করে। তারা দুজন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তাদের বুয়োর সাথে দেখা হয়। বুয়োর সাথে এবারে একটা নতুন ছেলে ছিল, তাই বাই তাকে দেখে জিজ্ঞাসা করে এটাকে। তখন বুয়ো তার সাথে পরিচয় করিয়ে দেয় আর তারা দুজন সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু এরপরেও বাই তাদের দিকেই তাকিয়েছিল আর তাদেরকে দেখে স্মাইল করছিল। এটা দেখে চেঞ্জির অনেক হিংসা হচ্ছিল। তখন চেঞ্জি বাইকে বলে এত তাকিয়ে কোনো লাভ নেই, কারণ সে অনেক বেশি যোগ্য তোমার থেকে, সে তো তোমার দিকে তাকাবেও না, তাই স্বপ্ন দেখা ছেড়ে দাও। তখন বাই তার দিকে তাকিয়ে তাকে বলে আমার কাছে তো তার থেকে বেশি হ্যান্ডসাম তোমাকেই মনে হচ্ছে। এটা শুনে চেঞ্জু তার হাতে তলোয়ার ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে বাইয়ের মাস্টার তাকে একটা ঘরের সামনে নিয়ে আসে আর তার হাতে চাবি ধরিয়ে দিয়ে বলে আজ থেকে তুমি এখানেই থাকবে। তখন বাই মনে মনে ভাবতে শুরু করে আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই, তাহলে আমি এখানে কিভাবে দিন কাটাবো। তখনই তার মাস্টার হাতে কিছু অর্থ ধরিয়ে দেয় আর তাকে বলে এটা তুমি তোমার প্রয়োজনে খরচ করবে। এটা পেয়ে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তার মাস্টার তাকে বলে এখানে তুমি একা একাই প্র্যাকটিস করবে। পরের সিনে চেঞ্জু আর বাই দুজনে মিলে খাবার নিতে যায়। সেখানে যে মেয়েটি খাবার পরিবেশন করছিল
ছিল সে বাইকে অল্প খাবার দেয়। এটা দেখে বাইয়ের পছন্দ হয় না আর সে ওই মেয়েটির কাছ থেকে একটু বেশি খাবার চায়, কিন্তু ওই মেয়েটি অ্যাটিটিউড দেখিয়ে তাকে খাবার দিচ্ছিল না। তখন চেঞ্জু তার উপরে রেগে যায় আর তাকে সেখানে বেশি খাবার দিতে বলে, কিন্তু এরপরেও সেই মেয়েটি চুপ করে দাঁড়িয়েছিল। পাশে থাকা ছেলেটি তাদেরকে দেখে বুঝতে পারে যে এখানে একটা ঝামেলা হবে, তাই সে দ্রুত এসে বাইয়ের জন্য বেশি করে খাবার নিয়ে তাকে দেয়। বাই যখন খাবারের বাটির দিকে তাকায় তখন সে দেখতে পায় এবার তাকে অনেক বেশি খাবার দিয়ে দিয়েছে, কিন্তু চেনজি সেই খাবারের বাটিটা নিয়ে তার হাতে দিয়ে দেয় আর এরপরে সে ওই মেয়েটিকে বলে তার খাবার দিতে, কিন্তু সেই মেয়েটি সেখানে চুপ করেই দাঁড়িয়েছিল। তখন পাশে থাকা ছেলেটি তার হাত থেকে খাবার নিয়ে চেনজুর হাতে দিয়ে দেয়। এরপর তারা সেই খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। তারা সবাই মিলে খাবার টেবিলে খাবার খাচ্ছিল। তখন বাই তাদেরকে বলে সেট মাস্টার আমাকে একটি তলোয়ার গিফট করেছে। এটা শুনে চুয়ান তো অনেক বেশি জেলাস ফিল করছিল এবং একটু পরেই সে রেগে ওখান থেকে উঠে চলে যায়। তাকে দেখে বাইয়ের মন খারাপ হয়ে যায় আর সে ভাবতে শুরু করে তার কি হয়েছে, সে কেন এরকমটা করছে। তখন বুয়ো তাদেরকে বলে তোমাকে মাস্টার সেই তলোয়ার গিফট করেছে। এটা শুনে তার রাগ হয়েছে। সে এত বছর ধরে ট্রাই করছে যাতে মাস্টার তাকে তার শিষ্য বানিয়ে নিয়ে নেয়, কিন্তু তুমি আসতে না আসতেই মাস্টার তোমার প্রতি এত দয়ালু হয়ে গিয়েছে, সেজন্য হয়তো সে এরকমটা করছে। এরপর বাই তাকে জিজ্ঞাসা করে জিংজুয়ানের মৃত্যুর কারণ কি। তখন বুয়ো তাকে বলে আমরা তো শুনেছি তার মৃত্যুর কারণ সুরা প্যালেসের সাথে সম্পর্কিত। সুরা প্যালেসের নাম শুনে চেনজু একটু ঘাবড়ে যায়। এরপর বুয়ো সুরা প্যালেসের ব্যাপারে বাইকে ভালোভাবে সবকিছু বলছিল আর তাকে বলছিল সেখানকার দানবেরা অনেক বেশি খারাপ আর অনেক হিংস্র। তাদের একটা ইয়াং নেতা রয়েছে যে একটা মেয়ে, সে কখনোই তার চেহারা দেখায় না আর সবসময় মাস্ক পরে থাকে। এখন বুয়ো সুরা প্যালেসের ব্যাপারে এরকম আজে বাজে কথা বলছিল দেখে চেনজু একটুও সহ্য করতে পারছিল না, কারণ সেও তো সুরা প্যালেস থেকে এসেছে। তাই সে খাবার না খেয়েই সেখান থেকে উঠে চলে যায়। পরের সিনে যখন চেনজি তার রুমের ভেতরে যাচ্ছিল তখন পেছন থেকে তার মাস্টার তাকে ডাকে আর সে ওখানে যে সবজিগুলো লাগিয়েছিল সেগুলো তাকে দেখায়। এরপর সে তাকে একটা তলোয়ার গিফট করে। পরের দিন তারা বসে ক্লাস করছিল, ঠিক তখনই সেখানে নতুন একজন ছাত্রী আসে আর সে চেনজুকে তার নাম জিজ্ঞাসা করে, তার সাথে সে নিজেরও পরিচয় দেয়। এটা দেখে বাই একটু জেলাসি ফিল করে আর সে তার কাছে এগিয়ে আসে এবং সেই মেয়েটিকে তার নাম জানায়। তখন সেই মেয়েটি তাকে জিজ্ঞাসা করে তুমি কে। আমি তো তাকে নাম জিজ্ঞেস করেছি, তাহলে তুমি কেন উত্তর দিচ্ছ। তখন বাই চেনজির দিকে তাকিয়েছিল, কারণ সে ভাবছিল হয়তো এখন চেনজি তার পরিচয়টা ওই মেয়ের কাছে দিবে, কিন্তু চেনজি এরকমটা কিছুই করে না আর সে চুপ করে ওখানে বসে থাকে। তখন সেই মেয়েটি বাইকে বলে তুমি তার কথার উত্তর কেন দিচ্ছ, তুমি তার কে হও, তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি। এটা শুনে বাই চুপ হয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে যদি সে চেনজিকে তার স্বামী বলে পরিচয় দেয় তাহলে হয়তো চেনজি রাগ করবে, তাই সে চেনজিকে তার ফ্রেন্ড বলে পরিচয় দেয়। এটা শুনে চেনজি তো আরো বেশি রেগে যায়। এটা দেখে বাই ভাবতে শুরু করে তার আবার কি হলো, সে এখন এত রেগে যাচ্ছে কেন। তখনই সেখানে তাদের গুরু চলে আসে আর সে তাদেরকে লেকচার দিতে শুরু করে, কিন্তু এদিকে বাই ঘুমে মাতাল হয়ে যাচ্ছিল আর সে বারবার ঘুমিয়ে পড়ছিল। লেকচার যখন প্রায় শেষের দিকে এসে গিয়েছিল তখন বাইয়ের মাস্টার খেয়াল করে সে বারবার ঘুমিয়ে পড়ছে, তাই সে ইশারা দিয়ে তাকে জেগে উঠতে বলে এবং কিছুক্ষণ পর সে ওখান থেকে চলে যায়। মাস্টার চলে যাওয়ার পর চেনজিও সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। বাই যখন এটা খেয়াল করে তখন সে পেছন থেকে তাকে টেনে ধরে আর তাকে বলে সব বন্ধুরা মিলে একসাথে খাবার খেতে যাব, তুমিও আমাদের সাথে চলো, কিন্তু চেনজি তাকে নিষেধ করে দেয়। এটা শুনে বাই তাকে রিকোয়েস্ট করতে শুরু করে, তখন চেনজি তাকে নিষেধ করতে পারে না। এখন বাই টেবিলে বসে বারবিকিউ বানাচ্ছিল, ঠিক তখনই সব বন্ধুরাও সেখানে চলে আসে, তাদের সাথে চুয়াও ছিল। তারা সবাই ওই বারবিকিউ নিয়ে খেতে যাচ্ছিল। তখন চুয়াও তাদেরকে বলে তুমি জানো তুমি যখন থেকে এখানে এসেছো সব মাস্টাররা তোমার পক্ষে রয়েছে, আসলে তোমার ভেতরে এমন কি আছে যে তারা সবাই তোমাকে তাদের শিষ্য হিসেবে চায়। সে রেগে আছে এটা দেখতে পেয়ে বাই তাকে নিয়ে একটা সাইডে যেতে চায় আর তার সাথে একা কথা বলতে চায়, কিন্তু সে তো বাইয়ের উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তার এসব কথা মাস্টারও শুনে ফেলে আর সে তার উপরে অনেক বেশি রেগে যায়। তখন সেও মাস্টারকে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে আর তাকে বলে এত বছর ধরে আমি ট্রাই করছি আপনার স্টুডেন্ট হওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে স্টুডেন্ট বানাচ্ছেন না, কিন্তু সে আসতে না আসতে আপনি তার ভেতরে এমন কি দেখলেন যে আপনি তাকে আপনার স্টুডেন্ট বানাতে চান। এসব কিছু শুনে মাস্টার রেগে যায় আর তাকে চড় মারতে যায়, কিন্তু সে তাকে চড় মারে না। তখন চুয়াও তাকে বলে আপনি আমাকে চড় মারতে চাইলে মারতে পারেন, কিন্তু যেটা সত্যি সেটাই আমি বলছি। তখন মাস্টার তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি আমাকে অসন্তুষ্ট করেছো,
এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন চুয়াও কি করবে এটা বুঝতে পারছিল না, আর সে ওখানেই বসে বসে জোরে জোরে কান্না করতে শুরু করে এবং একটু পরে সে বাইয়ের উপরে রেগে যায় আর তাকে বলে এসব কিছু তোমার জন্যই হয়েছে। তখন চুয়াও এর বড় বোন তাকে বলে তারা যেসব ঝামেলা করছে এসব সমাধান করে নিতে। তার কথা শুনে চুয়াও এবার চুপ হয়ে যায়। তখন বাই তাকে বলে তুমি কি জানতে চাও না যে মাস্টার আমাকে এত ফেভার কেন করছে? তখন চুয়াও তাকে বলে হ্যাঁ আমি জানতে চাই, তুমি আমাকে বলো। তখন বাই তাকে বলে কারণ আমি মাস্টারের ছোট বোনের মেয়ে আর সেজন্যই তিনি আমাকে এত স্নেহ করেন। এসব কিছু শোনার পর চুয়াও এবার চুপ হয়ে যায়। তখন তারা সবাই তাকে বলে সে যেন এসব বিষয় নিয়ে আর রাগারাগি না করে এবং তাদের মধ্যে যা ঘটেছে এসব কিছু মিটমাট করে নিতে। তাদের সবার কথা শুনে চুয়ান শান্ত হয়ে যায়। এরপর সে বাইকে সরি বলে আর তাকে বলে এখন থেকে তুমি আমার বোন। এখন এখানে তাদের ঝগড়ার সমাধান তো হয়ে গেল। এরপর বাই তাকে হাত ধরে টেনে এনে টেবিলে বসায় এবং তারা সবাই একসাথে খাবার খেতে শুরু করে। খাবার খেতে খেতে বাই চেনজিকে বলে দেখো আমি কত সহজেই সবকিছু ঠিক করে ফেলেছি। এখন তারা সবাই খাবার টেবিলে বসে প্রতিযোগিতা নিয়ে আলোচনা করছিল। তারা সবাই বলছিল সামনে একটা বড় পরীক্ষা রয়েছে, তাই আমাদের সবাইকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারা সবাই এসব বিষয় নিয়ে কথা বলছিল। এদিকে চেনজি সোরা প্যালেসের ব্যাপারে ভাবছিল। এদিকে তারা সবাই মিলে ড্রিঙ্কস করতে শুরু করে। ড্রিঙ্কস করতে করতে তাদের মধ্যে সিনিয়র বুও অল্পতেই মাতাল হয়ে যায়। এটা দেখে তারা সবাই হাসাহাসি করতে শুরু করে। বাই হুট করে আকাশের দিকে তাকালে দুটো তারা খসে পড়তে দেখে আর তাদের সবাইকে বলে দ্রুত তোমরা সবাই উইশ করতে শুরু করো। এখন তারা সবাই চোখ বন্ধ করে যে যার মতো একটা করে উইশ চেয়ে নেয়। তখন বাই চেনজিকে জিজ্ঞাসা করে তুমি কি উইশ করবে, কিন্তু চেনজি তাকে বলে আমার কোনো উইশ নেই। এটা শুনে বাই তাকে বলে এরকম তো হতেই পারে না, তোমার কোনো না কোনো উইশ তো আছেই, তুমি আমাকে বলো আমি সেটা পূরণ করব। তখন চেনজি মনে মনে তার অতীতের কিছু খারাপ ঘটনার কথা ভেবে বলে আমি যদি তারা হতাম তাহলে সবকিছু আলোকিত করে ফেলতাম। এটা শুনে বাই তাকে বলে কি বললে তুমি, তুমি তারা চাইছো? তখন চেনজু তাকে বলে তুমি ইচ্ছা করে আমাকে বোকা বানাতে চেয়েছিলে তাই না? এটা শুনে বাই রেগে যায় আর তাকে বলে তুমি এখানেই বসে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য তারাই আনছি। একটু পরে বাই আবারও ফিরে আসে আর সবার সামনে থেকে চেনজিকে হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে যায় এবং একটা বোতল দেখিয়ে তাকে বলে এই দেখো আমি তোমার জন্য তারা এনেছি। তারা তো অন্ধকারের মধ্যে আলো ছড়ায় আর এরাও সেম কাজই করে। সে একটা বোতলের ভেতরে করে জোনাকি পোকা ধরে এনেছিল। এটা দেখে চেনজি তো অনেক ইমোশনাল হয়ে যায়, যেন খুশিতে তার চোখ দিয়ে পানি চলে আসছিল। সে তার দেওয়া সেই গিফটটা গ্রহণ করে। তখন বাই তাকে জিজ্ঞাসা করে আমি তোমার জন্য তারা এনেছি, তুমি খুশি তো? তখন চেনজি তাকে উত্তর দেয় হ্যাঁ আমি অনেক খুশি। এখন চেনজি ধীরে ধীরে বাইয়ের দিকে এগিয়ে আসে আর তার দিকে হাত বাড়ায়। এটা দেখে বাই তো একটু ভয় পেয়ে যায়, কিন্তু চেনজি তো তার মাথায় থাকা খড়কুটোগুলো সরিয়ে দিচ্ছিল আর তাকে বলছিল আমি তো ভেবেছিলাম আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু এখন আর মনে হচ্ছে না এটা কখনো সম্ভব। তার এই কথা শুনে বাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। একটু পরে তারা সবাই এক জায়গায় বসেছিল আর একে অপরের সাথে কথা বলছিল। তারা সবাই হালকা পাতলা নেশাগ্রস্ত ছিল। এদিকে চেনজি বাইয়ের দেওয়া সেই বোতলের দিকেই তাকিয়েছিল। তখন বাই তাকে ডাকে আর বলে আমি জানি না সামনের বছর আমি বেঁচে থাকবো কিনা এবং আমার ইচ্ছাগুলো পূরণ হবে কিনা। তার এই কথা শুনে চেনজির মন একটু খারাপ হয়ে যায়। বাই এই কথা বলতে বলতে চেনজির হাতের উপরে হাত রাখে আর সে বুঝতে পারে যে চেনজির হাত অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, তাই সে তার হাতের ভিতরে নিয়ে গরম হাওয়া দিতে শুরু করে। আর চেনজি তো শুধুমাত্র বাইয়ের দিকেই তাকিয়েছিল তখন, আর মনে মনে ভাবছিল সে এবার বাইয়ের একটা ভালো ফ্রেন্ড হয়ে উঠবে, যে ফ্রেন্ডের মতো ফ্রেন্ড সে আর জীবনে কখনো পাবে না। পরের সিনে চেনজি যখন তার রুমে যায় তখন সেখানে ওই দুজন বার্তাবাহক আসে আর তাকে বলে আপনার কি মনে আছে আপনাকে এখানে কোন কাজের জন্য রাখা হয়েছে? তখন চেনজি তাদেরকে বলে হ্যাঁ আমার মনে আছে। এটা শুনে তারা তাকে বলে কিন্তু আমাদের তো মনে হচ্ছে না যে আপনার কোনো কিছু মনে আছে, আমাদের মনে হচ্ছে আপনি তার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। তখন চেনজি তাদেরকে বলে আমি তাকে ইমপ্রেস করছি কারণ যাতে আমি সহজেই সেই জেটটা তার ভেতর থেকে বের করে আনতে পারি। এটা শুনে তারা বলে ঠিক আছে তাহলে আমরাও আপনাকে এটাতে হেল্প করতে চাই। এরপর তারা তাকে বলে আপনি যদি তার ঘনিষ্ঠ হতে চান তাহলে সবার প্রথমে আপনাকে অ্যাটিটিউড কমাতে হবে এবং আপনি যে সবসময় রাগ করে থাকেন সেই রাগটা কমাতে হবে, তাহলে সে তাড়াতাড়ি আপনার প্রতি আকৃষ্ট হবে। এটা শুনে চেনজি তাদেরকে বলে আমি কি সত্যি সবসময় রেগে থাকি? তখন তারা তাকে বলে আমাদের কথা অনুযায়ী চলুন, দেখুন খুব তাড়াতাড়ি সে আপনার প্রেমে পড়ে যাবে। এসব কিছু বলে তারা বাহিরে চলে আসে, কিন্তু বাহিরে আসার পর তারা আলোচনা করতে শুরু করে আমার মনে হয় মাস্টার ওই মেয়ের প্রেমে পড়ে গিয়েছে, তার হাবভাব দেখে আমার সন্দেহ হচ্ছে। তখন তার সাথের আরেকজন সঙ্গী তাকে বলে না না
এরকমটা কিছুই না, আমার মাস্টারের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে, সে এরকমটা কিছুই করছে না। পরের সিনে বাইয়ের মাস্টার তাকে ট্রেনিং এর জন্য নিয়ে যায়। আজকে তার ফার্স্ট ট্রেনিং ছিল। তার মাস্টার তাকে বলে আজকে আমি তোমাকে তরোয়ারি কন্ট্রোল করা শিখাবো। এরপর সে তার শক্তি দিয়ে তরোয়ারি কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা শেখাচ্ছিল এবং বাইকেও ওটা ট্রাই করতে বলে। বাই যখন তরোয়ারিটা কন্ট্রোল করতে যায় তখন সে ওটার উপর দাঁড়ানোর একটু পরেই পড়ে যায়। তখন মাস্টার তাকে বলে কোনো ব্যাপার না, শুরুতে এরকমটা হয়। তাই তার মাস্টার তাকে সেখানে এটা বারবার প্র্যাকটিস করতে বলে চলে যায়। তখন তার মনে পড়ে যায় সেট মাস্টার তাকে বলেছিল তার মায়ের মৃত্যুর কারণ সুরা প্যালেস। আর সে সেখানে দাঁড়িয়ে ভাবতে শুরু করে এই সুরা প্যালেসটা আসলে কি, আর সেটা দেখতেই বা কেমন। আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামার পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।